সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটা হচ্ছে আমার সবসময় কামনা। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ব্যাকরণিক শব্দশ্রেণী। কে বলেছি? ব্যাকরণিক শব্দশ্রেণী। এর সাথে সাথে আমরা পড়ব পদ প্রকরণ, এর সাথে সাথে আমরা পড়ব শব্দ। তাহলে 3 in 1 ব্যাকরণিক শব্দশ্রেণী বলছি, তারপরে বলছি শব্দ, তারপরে বলছি পদ। তো ব্যাকরণিক শব্দশ্রেণী পড়ার আগে আমাদের জেনে নিতে হবে শব্দ কি, আমাদের জেনে নিতে হবে পদ কি। এই দুটোর সংজ্ঞার্থ যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী পড়তে কিংবা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আসুন জেনে নিই শব্দ কি। বাজারের প্রচলিত অনেক ব্যাকরণ রয়েছে যেখানে শব্দের সংজ্ঞা দেখবেন এক একটা এক এক রকম। বেশিরভাগ বইতে দেওয়া আছে প্রচলিত ব্যাকরণের কথা বলছি আমি, প্রমিত ব্যাকরণ নয়, মনে রাখবেন। সেখানে বলছে দুই বা ততোধিক বর্ণ একত্রে বা পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। এটি হচ্ছে বহুল প্রচলিত একটা ভুল সংজ্ঞা, মানে গ্রহণযোগ্য নয়। আপনি চালাইলে চালাতে পারবেন, ধাক্কায় টাক্কায় যে নেওয়া আর কি, তো এটা গ্রহণযোগ্য না। আমাদের ব্যবহার করতে হবে প্রমিত সংজ্ঞার্থ কোনটি, যেটি প্রমিত সংজ্ঞার্থ সেটি আমাদের কী করতে হবে? ব্যবহার করতে হবে প্রমিত সংজ্ঞার্থ। তাহলে সর্বজনগ্রাহ্য সংজ্ঞা হচ্ছে এটাই যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। কে বলছি? অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আসুন আমরা উদাহরণ দিই শব্দ। যেমন রহিম, করিম, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, বই, নক্ষত্র ইত্যাদি শব্দ। তো এগুলোর মনে রাখবেন যখনই শব্দের কোনো অর্থ থাকবে তখনই তা শব্দরূপে গণ্য হয়, আর যদি অর্থ না থাকে তখন সেটা শব্দরূপে গণ্য হবে না। ওকে, এখন আসি আমরা পদ। সেকেন্ড কি বলছি আমরা? পদ। আপনারা আগে সংজ্ঞার্থ জেনেছেন, তারপরে আমি আপনাদের সাথে একটু মনে করে দেওয়ার চেষ্টা করব। বাক্যের অন্তর্গত কি বলছি? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দ কি বলা হয়? পদ বলা হয়। আমি আরেকটু মডিফাই করে আরেকটু ক্লিয়ার করে বলতেছি, বাক্যের অন্তর্গত মানে বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দই বিভক্তিযুক্ত হতে হবে। বিভক্তিযুক্ত না হলে সেটি কি হবে? শব্দ হবে। বিভক্তিযুক্ত হলে সেটি পদ হয়ে যাবে। তন্ময় আমাকে গোলাপি বলটি দিল। কি বলেছি? তন্ময় আমাকে গোলাপি বলটি দিল। গোলাপ যোগ ই, দেখুন মূল শব্দ গোলাপের সাথে ই প্রত্যয় যুক্ত হয়েছে। মানে যখনই মূল শব্দের সাথে কোনো কিছু যোগ হবে, বিভক্তি বা কোনো শব্দ বা কোনো প্রত্যয় যুক্ত হবে, তখন আপনি ধরে নেবেন কি সেটি আর মূল শব্দ থাকলো না, সেটি অর্থপূর্ণ কি শব্দে পরিণত হলো কিংবা পদে পরিণত হলো। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ব্যাকরণিক শব্দশ্রেণীতে। ব্যাকরণিক শব্দশ্রেণী কি? আপনাদের পরীক্ষাতে প্রশ্ন যেভাবে আসতে পারে যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বুঝো, কিংবা ব্যাকরণিক শব্দ কাকে বলে, কত প্রকারের কি কি উদাহরণ সহ আলোচনা করো। খুবই সিম্পল প্রশ্ন। ব্যাকরণগতভাবে কি বলেছি? ব্যাকরণগতভাবে শব্দকে, পৃথিবীর ধরুন সব শব্দকে আপনি জানেন, আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি। ব্যাকরণগতভাবে সব শব্দকে যে কয় ভাগে বিভক্ত করা যায় বা যে কয় প্রকারে বিভক্ত করা যায় তাকে বলা হয় ব্যাকরণিক শব্দশ্রেণী। খুব সিম্পল। মানে আপনি এই যে ছোটবেলা থেকে বড় হতে এই পর্যন্ত এসেছেন, আপনার জানা মতো আপনার যতগুলো শব্দ সম্ভার আপনার ভেতরে রয়েছে, এই সবগুলো শব্দকে ব্যাকরণিকভাবে এই যে কয়টি প্রকারে ভাগ করা যায়, এই কয়টি প্রকারকেই বলা হয় একত্রে কি ব্যাকরণিক শব্দশ্রেণী। খুবই সিম্পল। আচ্ছা, এখন আসি আমরা ক্লাসিফিকেশন, মানে ব্যাকরণিক শব্দশ্রেণীর প্রকারভেদ। কয় প্রকার? এটা হচ্ছে দেখুন এখানে কত 5, আর এখানে যোগ করলাম কত 3, কত হয়ে গেল? 5 আর 3 8। ব্যাকরণিক শব্দশ্রেণী হলো 8 প্রকার। খুব সিম্পল না? আপনারা জানেন বাজারে যতগুলো ব্যাকরণ বই পাওয়া যায়, এটা হচ্ছে প্রচলিত ব্যাকরণের কথা বলছে। সেই প্রচলিত ব্যাকরণে প্রথমত পদ কত প্রকার ছিল? বলা হয়েছিল 5 প্রকার। কি বলা হয়েছিল? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু প্রমিত ব্যাকরণ নামে আরেকটি ব্যাকরণ রয়েছে, মানে বাজারে ব্যাকরণ নয়, সেটা হচ্ছে একাডেমি কর্তৃক প্রমিত ব্যাকরণ। সেই প্রমিত ব্যাকরণে বলা হয়েছে ব্যাকরণিক শব্দশ্রেণী হচ্ছে 5 আর হলো 3, কত? 8। ব্যাকরণিক শব্দশ্রেণী হলো 8 প্রকার। তাহলে আমরা একটু জেনে নেব এই 8 প্রকার কি কি। নাম্বার 1 বিশেষ্য, দ্যাট মিন্স কি বলছি আমরা?
নাউন। নাম্বার 2 হচ্ছে সর্বনাম, দ্যাট মিন্স প্রোনাউন। নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি বিশেষণ। নাম্বার 4 হচ্ছে ভার্ব, কি বলছি ভার্ব, দ্যাট মিন্স ক্রিয়া। নাম্বার 5 হচ্ছে ক্রিয়া বিশেষণ, কি বলছি ক্রিয়া বিশেষণ, দ্যাট মিন্স অ্যাডভার্ব। নাম্বার 6 হচ্ছে আবেগ শব্দ, কি বলছি আমি আবেগ শব্দ। নাম্বার 7 যোজক শব্দ, কি বলেছি যোজক শব্দ। নাম্বার 5 আর 3 কত হলো 8। নাম্বার 8 হলো অনুসর্গ। আপনারা জানেন প্রিফিক্স এবং সাফিক্স, প্রিফিক্স মানে কি উপসর্গ, সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ। তাহলে আমাদের 8 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে অনুসর্গ। তাহলে আমরা প্রত্যেকটার বিস্তর আলোচনা করব না, যেহেতু মানে আমরা এই ক্লাসে বিশেষ করে ব্যাকরণের শব্দ শ্রেণী কাকে বলে সংজ্ঞার্থ দিলাম, কত প্রকারের কি এটা বললাম, এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞার উদাহরণ দিয়ে আমরা শেষ করব, এবং প্রত্যেকটারই বিস্তারিত আলোচনা নেক্সট কোনো ক্লাসে আমরা করব, স্টেপ বাই স্টেপ করব। কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য। নাম্বার 1 বলছি আমরা কি বিশেষ্য। বিশেষ্য কি, হোয়াট ইজ নাউন, নাউন কি বিশেষ্য। নাউন মানে হচ্ছে কি বিশেষ্য। বিশেষ্য আপনারা জানেন, মনে করে দিচ্ছি, বিশেষ্য মানে হচ্ছে কি কোনো কিছুর নাম। এটা হতে পারে স্থানের নাম, এটা হতে পারে ব্যক্তির নাম, এটা হতে পারে কোনো পুস্তকের নাম, যে কোনো কিছুর নামই হলো বিশেষ্য। যেমন রহিম করিম, যেমন পাহাড় পর্বত, মাউন্ট এভারেস্ট, এটা হতে পারে, হ্যাঁ, সূর্য হতে পারে, তারা হতে পারে, গ্রহ হতে পারে, নক্ষত্র হতে পারে, যে কোনো কিছুর নাম, চাঁদ এগুলো হতে পারে। রহিম করিম তো আছেই। আচ্ছা, উদাহরণগুলো আমাদের প্রথম কি নাউনের। তারপরে আসে আমরা প্রোনাউন। প্রোনাউন মানে কি, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। আমাদের নাম্বার 2 আছে কি সর্বনাম। সর্বনাম কি, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হলো কি প্রোনাউন। বলছিলাম নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে কি প্রোনাউন। বিষয়টি ক্লিয়ার না? আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। ধরুন তন্ময় কলেজে যাচ্ছে, আপনি দ্বিতীয় বাক্য ব্যবহার করলেন সে ছাতা নিয়ে কলেজে যাচ্ছে। আপনি কিন্তু দ্বিতীয় বাক্যে কিন্তু আর তন্ময় ব্যবহার করলেন না, আপনি দ্বিতীয় বাক্যে তন্ময়ের পরিবর্তে কি ব্যবহার করলেন, সে ব্যবহার করলেন। এখানে সে হচ্ছে কি, ওই যে তন্ময়ের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করলেন সেটি হচ্ছে কি সর্বনাম বা প্রোনাউন। দ্যাট মিন্স ক্লিয়ার? ওকে, আমি, আমরা, তুমি, তোমরা, যে, যাহারা, তিনি, তাহারা, এগুলো সবই হচ্ছে কি সর্বনাম। নাম্বার 3 হচ্ছে বিশেষণ, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ। যদি আমরা অ্যাডজেক্টিভ উচ্চারণ করি, সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। তাহলে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ কি বা বিশেষণ কি। আপনি একই সাথে বাংলা প্রথম পত্র পড়লে কিন্তু একই সাথে কিন্তু আপনার মানে ইংলিশ সেকেন্ড পার্টে কিন্তু পড়া হয়ে যাচ্ছে। 2 in 1, একের ভিতরে কিন্তু 2, এটা পড়লে সাথে সাথে কিন্তু আপনার সেকেন্ড পার্ট পড়া হয়ে যায়, অটোমেটিকটা পড়া হয়ে যায়। তো বলছিলাম বিশেষণের কথা। বিশেষণ যা দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় সাধারণত কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। নিশ্চয় বোঝা যাচ্ছে? যেমন মিনার লাল গরুটি গতকাল বিক্রি করেছে। মিনার লাল গরুটি গতকাল বিক্রি করেছে। কি গরু? লাল গরু। ওই যে লালটা গুণও হতে পারে, দোষও হতে পারে। অর্থাৎ যখন কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তখনই হচ্ছে কি বিশেষণ। নাম্বার 4 হলো ভার্ব। কি বলেছি? ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। খুবই সিম্পল, আপনারা পারবেন। ভার্ব মনে করতেছে ক্রিয়া কি? হ্যাঁ, ক্রিয়া হলো তাই মানে যাহা দ্বারা কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া, দাওয়া, ঘুমানো, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়, তাই হচ্ছে কি ক্রিয়া। যেমন তপু ঘুড়ি ওড়ায়, রিনা কলেজে যায়। ঘুড়ি ওড়ায়, রিনা কলেজে যায়। দেখুন বাক্যগুলোর শেষে যায়। তপু ঘুড়ি ওড়ায়, রিনা কলেজে যায়, ওড়ায়। অর্থাৎ আমরা যত বাক্য ব্যবহার করি না কেন, আমাদের ব্যবহৃত বাক্যের সর্বশেষের যে শব্দটি থাকে সেটাই হচ্ছে ক্রিয়াপদ। একেবারে ভেরি সিম্পল। আপনি কিন্তু মানে চোখ বুঝে কিন্তু ক্রিয়াপদ বের করতে পারেন, শুধু শুনেই বের করা যায়। কোনো ব্যক্তি যখন কথা বলে তার কথা সর্বশেষ যে শব্দটি থাকে মানে আদর্শ বাক্যের, এই শব্দটি হলো কি
ক্রিয়াপদ। নাম্বার 5 হলো অ্যাডভার্ব, মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে শব্দ দ্বারা বা যা দ্বারা ক্রিয়াকে বিশেষিত করা হয়, বিশেষভাবে বিকশিত করা হয়, তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। দ্যাট মিন্স অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা উদাহরণ দিচ্ছি। সে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। কে বলছি? সে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আগে আমি কি বললাম? খুব, মানে ক্রিয়াকে আরো একটু বিশেষিত করলে কি খুব শব্দটি, সে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে আগে আমি খুব লাগিয়েছি, সুতরাং খুব হচ্ছে এখানে কি? কে? খুব হচ্ছে এখানে অ্যাডভার্ব। দ্যাট মিন্স হচ্ছে ক্রিয়া বিশেষণ। নাম্বার 6, মনে হচ্ছে নাম্বার 6 কি বলেছিলাম? হ্যাঁ, নাম্বার 6 হলো আবেগ শব্দ। কি শব্দ বলছি? আবেগ শব্দ। দ্যাট মিন্স ইন্টারজেকশন। তো হোয়াট ইজ ইন্টারজেকশন বা হোয়াট ইজ দ্য মিনিংস অফ ইন্টারজেকশন? ইন্টারজেকশনের অর্থ কি বা আবেগ শব্দ বলতে কি বোঝায়, এর অর্থই বা কি? যে শব্দ, মনে রাখুন, যে শব্দ তার আগের বা পরের কোনো শব্দের সাথে কোনো ধরনের নির্ভরশীলতা না রেখে স্বাধীনভাবে বাক্যে বসতে পারে, তাকে বলা হয় কি? আবেগ শব্দ। একবারে ভেরি সিম্পল। কি মধুর কথা! সাব্বাস, তুমি কাজটি করতে পেরেছো। এ দেখুন, ওহ, বাহ, সাব্বাস, এই জাতীয় যতগুলো আপনি মানে শব্দ দেখবেন, এই সবগুলো শব্দ হচ্ছে কি? আবেগ শব্দ। দ্যাট মিন্স ইন্টারজেকশন। বলছিলাম আমরা 7 নম্বর কি? 7 নম্বর হচ্ছে যোজক। যোজক মানে হচ্ছে কি? কানেক্টিভিস। আপনাদের মনে আছে নিশ্চয়ই, কানেক্টিভিস, যোজক। তাহলে যোজক কি কিংবা কানেক্টিভিস কি, কাকে বলে সংজ্ঞার্থ আমরা দিয়ে নিই আগে। যে শব্দ বাক্যের মধ্যে ব্যবহৃত অন্য শব্দের সঙ্গে বাক্যের সংযোজন, বিয়োজন, সংকোচন, প্রসারণ, পরিবর্ধন, পরিমার্জন করে থাকে, সে শব্দকে বলা হয় কি? যোজক শব্দ কিংবা কানেক্টিভস, যাকে আমরা বলি। যেমন সজল ও কাজল 2 ভাই। কি বলছি? সজল ও কাজল 2 ভাই। এই যে মাঝখানে ও লাগালাম, এই ওটা হচ্ছে কি? যোজক শব্দ। দ্যাট মিন্স সজল এবং কাজল এই দুইজন কি করেছে? সংযুক্ত করেছে। এটা অনেকটা ব্রিজের মতো। ওই যে যেমন ব্রিজ মানে সেতু, দুই পক্ষের মানুষকে বা দুই অঞ্চলের মানুষকে যেরকম চলাচলে সাহায্য সহযোগিতা করে, এরকম একটি মানে মনে করুন আপনি যোজক। তাড়াতাড়ি উঠো এবং স্কুলে যাও কিংবা কলেজে যাও। এই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো এবং কলেজে যাও, এই যে এবং লাগালাম, এর মানে হচ্ছে সুতরাং অথবা নতুবা কিন্তু এবং তথাপি যথাপি, এই জাতীয় শব্দগুলো হচ্ছে কি? যোজক শব্দ। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমাদের 7 নম্বর। সর্বশেষ আমরা আসছি 8 নম্বর। মনে আছে 8 নম্বরটা কি? হ্যাঁ, 8 নম্বর বলেছিলাম কি? অনুসর্গ। আপনাদের কিন্তু সাথে সাথে কিন্তু ইংরেজি বলেছিলাম, কি মনে পড়তেছে? হ্যাঁ, সাফিক্স। আমরা প্রিফিক্স কিন্তু বলেছিলাম উপসর্গ, সাফিক্স বলছিলাম আমরা অনুসর্গ। যে সকল শব্দ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, আমি আবার বলছি, যে সমস্ত শব্দগুলো বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, এগুলো উপসর্গের মতো না, অন্য শব্দের আগে বসে। এই শব্দগুলো অন্য শব্দের পরে বসে কিন্তু স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে, এই সমস্ত শব্দগুলোকে বলা হয় কি? অনুসর্গ। আমরা এখন উদাহরণটা আনছি অনুসর্গের। যেমন তুমি বিনে আমার কেউ নেই। আমরা বলি না, বেশি আবেগঘন হয়ে থাকলে তুমি বিনে আমার কেউ নেই। এই যে বিনে শব্দটি দেখুন, এটি কিন্তু স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তার পক্ষে সবকিছুই করা সম্ভব। তার পক্ষে, যে পক্ষে শব্দটা এখানে ছিল বিনে, এখানে হলো পক্ষে, এগুলো হচ্ছে কি?
অনুসর্গ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। জানি না ক্লাসটি কেমন লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সহপাঠীদের সাথে শেয়ার করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। তাহলে কি হবে, তাহলে ক্লাস আপলোড করা মাত্রই আপনার কাছে চলে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।